আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সামরিক অভ্যুত্থানের পরও মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন রাষ্ট্রদূত। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি সহ 48 জনের সাজা, নড়াইলে তারেক রহমানের কারাদণ্ড। এলাকা ভিত্তিক ফসল উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, কৃষি প্রযুক্তি প্রকাশনা অ্যাটলাস বইয়ের মোড়ক উন্মোচন। আল জাজিরার প্রতিবেদন ভুয়া এবং উদ্দেশ্যমূলক, বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যান নেপথ্যের কুশীলব, বলছেন আইনজীবীরা। এবং মেহেদী মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে চালকের আসনে বাংলাদেশ, 355 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিস্তারিত। সামরিক শাসনের কারণে মিয়ানমারে এখন রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। সচিবালয়ের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থান এ অঞ্চলের জন্য আঘাত বলেও জানান তিনি। রিপোর্ট নিয়াজ জামান সজীবের। আন্তর্জাতিক মহলে চাপ থাকলেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার তাদের অবস্থান খুব একটা বদলায়নি। মিয়ানমার থেকে পালিয়ে আসা 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। খাদ্য, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাও পূরণ করা হচ্ছে। যদিও এবছরের জুন নাগাদ রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা ছিল। দেশটিতে আকস্মিক সেনা অভ্যুত্থান সেই প্রক্রিয়াকে থমকে দিয়েছে। তারপরও প্রত্যাবাসনের কূটনীতিক তদবির চলছে, আর এতে বাংলাদেশের পাশে থাকার কথা আবারও জানালেন মার্কিন রাষ্ট্রদূত। Next door in Myanmar, the United States has declared a coup. It's an injury and an assault on democracy. And sadly, it plays to a script that we've seen in Myanmar for years. So let's hope that things will change here as we work with Bangladesh and the international community to address this issue. And I know there are concerns here in Bangladesh about the remaining Rohingya population in Myanmar, and I've had some really interesting conversations with other Bangladeshi officials about how the United States can help in that regard. But our policy regarding the Rohingya remains the same. এর আগে বৈঠকে দেশের বড় শহরগুলোতে স্বাস্থ্য খাতে আরও সহযোগিতা বিনিময়ের আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। The United States and Bangladesh can work together in public health and in particular with urban public health. সকল সিটি কর্পোরেশনগুলোতে তারা হেলথ ইস্যুতে কাজ করতে চায় এবং তাদের একটা প্রোগ্রাম আছে সিডিসি, তো সেটা আমাদের সাথে কাজ করতে চায় এবং এই ব্যাপারে তাদের একটা আগ্রহের কথা প্রকাশ করেছেন। আমরা তাদের এই আগ্রহকে আমি অভিনন্দন জানাইছি। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 3 জনের 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 47 আসামির সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে। সকালে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ রায় দেন। সাতক্ষীরা থেকে কামরুজ্জামানের তথ্যচিত্র নিয়ে বিপ্লব রায়ের রিপোর্ট। রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা আদালত চত্বরে ছিল পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা। এর আগে কড়া প্রহরায় প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে 34 জন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার মোট 50 আসামির মধ্যে 16 জন পলাতক রয়েছে। আসামিদের নিয়ে আসার কিছুক্ষণ পর আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হয়। অপরাধ বিবেচনায় আসামিদের আরও সাজা হতে পারত বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার কায়েম হইল, তবে ডিটেইলস দেখার পরে আমরা চিন্তা করব যে এই রায়ের বিরুদ্ধে কিছু করার আছে কিনা। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই রায় এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা আইনগতভাবে এইটারে মোকাবেলা করব, যে কারণে প্রথমে আমরা জুরিডিকশন সম্পন্ন অ্যাপিলেট কোর্ট সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আমরা আপিল ফাইল করব। 2002 সালের 30 আগস্ট
কলারোয়া উপজেলার হিজলদি গ্রামে ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। সেখান থেকে মাগুরায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে হামলা হয় তার গাড়িবহরে। এতে শেখ হাসিনা সহ কমপক্ষে 12 জন আহত হন। এই ঘটনায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 50 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিপ্লব রায়, এটিএন বাংলা। নড়াইলে মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক জিয়া বঙ্গবন্ধুর সম্পর্কে কটূক্তি করে বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ছিলেন না, ছিলেন পাক বন্ধু। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পরদিন মামলা করেন নড়াইলের কালিয়া উপজেলার শাহজাহান বিশ্বাস। এলাকা ভিত্তিক ফসল উৎপাদনে আরও বেশি গবেষণার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্টিগুণ সম্পন্ন ফসল উৎপাদনের পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রপ্তানির নির্দেশ দেন তিনি। কৃষি গবেষণা কাউন্সিলের 100টি কৃষি প্রযুক্তি প্রকাশনা অ্যাটলাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ সহনীয় পণ্য উৎপাদন বাড়াতে হবে। গবেষকদের প্রণোদনা দিতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি। আধুনিক উপায়ে প্রযুক্তি নির্ভর চাষাবাদ ও পণ্য উৎপাদনে চলছে নানামুখী গবেষণা। এবার মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষি প্রযুক্তি বিষয়ক বই অ্যাটলাস প্রকাশ করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। কৃষিকে গুরুত্ব দিয়ে তার সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। গবেষণাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, আর আমি এখনো মনে করি গবেষণাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের জনসংখ্যাও বাড়ছে আর আমাদের মাটি তো খুব উর্বর। আমাদের কৃষি পণ্য যাতে মানসম্মত করা যায় তার জন্য পরীক্ষাগার আরো তৈরি করা দরকার। সেই সাথে আমাদের অঞ্চল ভিত্তিক পরীক্ষাগার নির্মাণ প্রয়োজন। কৃষির উৎপাদন বাড়াতে কয়েক দফা কৃষি ও কৃষি সম্প্রসারণ নীতিমালা সংস্কার করেছে সরকার। প্রধানমন্ত্রী জানান, স্থানীয় চাহিদা ও চাষোপযোগী ফসলের উৎপাদন বাড়াতে হবে। পণ্য সংরক্ষণ ও কৃষিকে শিল্প হিসাবে গড়ে তুলতে গবেষকদের সহায়তা চান সরকার প্রধান। কৃষি পণ্যটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় বা কৃষি প্রক্রিয়াজাত করা যায়, যা আমি বিদেশে রপ্তানি করতে পারি। আমি যদি সেই সব অঞ্চলে সেই ধরনের বিনিয়োগের ব্যবস্থা করি, দেশি বিদেশি সব বিনিয়োগই, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের যেমন আর কষ্ট থাকবে না, আর্থিকভাবে আমরা আরও যেমন সচ্ছল হতে পারবো, আর রপ্তানিযোগ্য পণ্য আমাদের বৃদ্ধি পাবে। করোনা মহামারীর মধ্যেও কৃষির অবদানেই অর্থনীতি সচল রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাতে স্বল্প সুদে 19,500 কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণাটা করতে পারেন আর গবেষণায় যেন লিপ্ত থাকতে পারেন, সেটা কিভাবে করা যেতে পারে। নিত্য নতুন আবিষ্কারের পাশাপাশি গবেষকদের দেশীয় ফলের উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ভুয়া আর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে বারবারই আলোচনায় এসেছে কাতার ভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা। চ্যানেলটির বিরুদ্ধে জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিভ্রান্তিকর খবর দেওয়া সহ বিভিন্ন সময় সরকার বিরোধী প্রচারণা চালায় আল জাজিরা। আর এসব প্রতিবেদনের মূল কুশলভ হিসেবে কাজ করেন বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যান। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। কাতার ভিত্তিক মিডিয়া আল জাজিরা আলোচনায় আসে ওসামা বিন লাদেন এবং আল কায়েদা সম্পর্কিত সংবাদ প্রচার করে। 2007 সালে লন্ডনে আত্মঘাতী হামলার খবর দিয়ে আলোচনার জন্ম দেয় চ্যানেলটি। ইরাক যুদ্ধে বিতর্কিত ভূমিকা, মিশরে মুসলিম ব্রাদারহুডের পক্ষ নেয়া, ভারত বিরোধী সংবাদ প্রচার সহ নানা কারণে বিভিন্ন সময় ওইসব দেশে চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়, বহিষ্কার করা হয় সংশ্লিষ্ট সাংবাদিকদের। এখনও সৌদি আরব, আরব আমিরাত, মিশর, বাহরাইন ও জর্ডানে সম্প্রচার বন্ধ রয়েছে আল জাজিরার। যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলে জামায়াতের হয়ে রাজাকারদের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে চ্যানেলটি। 2013 সালে হেফাজতের পক্ষে দাঁড়িয়ে ভুল সংবাদ প্রচার করতে দেখা যায় আল জাজিরাকে। বাংলাদেশ বিরোধী মিডিয়া সন্ত্রাসের যে পরিকল্পনা সেটি এখন থামেনি। এই অপপ্রচার, মিথ্যাচার, সেটি দিয়ে
বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার কোনই অবকাশ নাই এবং ডেভিড বার্গম্যানের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা এটা খুবই বিতর্কিত এবং নিন্দনীয় বটে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময়ে আল জাজিরার অপপ্রচার চালানোর মূল কুশীলব হিসেবে কাজ করছেন ডেভিড বার্গম্যান। আইনজীবী ডক্টর কামাল হোসেনের কন্যা ব্যারিস্টার সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান নিজেকে ব্রিটিশ সাংবাদিক হিসেবে পরিচয় দেন, যিনি অনেক বছর বাংলাদেশে অবস্থান করেছেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে ডেভিড বার্গম্যানকে 2014 সালে দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তার আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হয়। নাতিদীর্ঘ কয়েকদিন ব্যাপী সে শুনানিও হয়। সেই শুনানির পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তাকে দোষী সাব্যস্ত করে এবং জরিমানা করে। পরবর্তী পর্যায়ে ডেভিড বার্গম্যান আপিল বিভাগে আপিল করে পরবর্তী পর্যায়ে সে ক্ষমা চেয়ে সেখান থেকে রক্ষা পায়। অভিযোগ রয়েছে এরপর থেকে ডেভিড বার্গম্যান বর্তমান সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপপ্রচার চালাচ্ছেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আল জাজিরায় দেশবিরোধী সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারী চ্যানেল আল জাজিরা। আল জাজিরার সম্প্রচার দেশে নিষিদ্ধ করার পাশাপাশি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান মঞ্চের নেতারা। এ সময় আল জাজিরার পোস্টার ও ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। 7 ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষকে টিকা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীতে ক্যান্সার দিবসের অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণার রিপোর্টে। সব উৎকণ্ঠা দূর করে দেশে করোনা ভ্যাকসিন আসার দুদিনের মধ্যেই 27 ও 28 জানুয়ারি তা নেন চিকিৎসক, নার্সসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রী। তাদের সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। এবার সাধারণ মানুষকেও টিকার আওতায় আনতে চায় সরকার। এরই মধ্যে সারা দেশে পৌঁছে গেছে করোনার ভ্যাকসিন। টিকা দেওয়ার সার্বিক প্রস্তুতিও সম্পূর্ণ বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিয়ে অনেকে অনেক কথা বলেছে, বাংলাদেশের মানুষ এখন সব বুঝতে পারে, কারণ টিকা নিয়ে অভ্যস্ত। আমরা প্রত্যেকেই টিকা নিয়েছি, একাধিক টিকা নিয়েছি। আমাদের শিশুদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি শিশুদেরকে আমরা টিকা দিই। প্রত্যেক বছর 8-9 ধরনের টিকা দেওয়া হয়। কাজে অনেকে এই সমস্ত আজেবাজে কথা বলে, রিউমার ছড়ায়। যারা রিউমার ছড়ায় তারা আসলে দেশের উন্নয়ন, মানুষের শান্তি, মানুষের স্বাস্থ্য ভালো থাকুক এই জিনিসটা তারা চায় না। করোনা মহামারী থেকে বাঁচতে টিকা নেয়ার বিকল্প নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আহ্বান জানান গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন নেয়ার। ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ হবে। পাশাপাশি মাস্ক আমরা যেটা পরি সেটাও আমাদেরকে বজায় রাখতে হবে। ভ্যাকসিন ফর ভিক্টরি, ভিক্টরি এগেইনস্ট করোনা। তবে শুরুতে সম্মুখ সারির যোদ্ধা ও 50 মানুষকে এই টিকা দেয়া হবে। এই ভ্যাকসিন নিতে করতে হবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন। এছাড়াও টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করা যাবেও বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 13 জন মারা গেছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8175 জনে। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 7 জন, চট্টগ্রামে 4 জন, রাজশাহী ও সিলেটে 1 জন করে মারা গেছেন। সবশেষ মৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 5 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় 15,237টি নমুনা পরীক্ষায় নতুন করে 485 জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.18%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,37,030 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 611 জন, মোট সুস্থ 4,81,917 জন। দেশে তৈরি বঙ্গভ্যাক্স সবচেয়ে নিরাপদ করোনা ভ্যাকসিন হবে বলে জানিয়েছেন এ ভ্যাকসিনের আবিষ্কারক কাকুন নাগ। এ সময় সমালোচকদের কথায় কান না দিয়ে করোনা ভ্যাকসিন নিতে দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বাংলাদেশি 2 বিজ্ঞানীর আবিষ্কৃত বঙ্গভ্যাক্স ভ্যাকসিনটি দ্বিতীয়বার নিতে হবে না বলেও জানান তথ্যমন্ত্রী।
সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের আবিষ্কারক বাংলাদেশি বিজ্ঞানী কাকন নাগ ও নাজনীন সুলতানার সাথে শুভেচ্ছা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গ্লোব বায়োটেকের আবিষ্কৃত করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন গত প্রায় 3 সপ্তাহ ধরে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে অর্থাৎ বিএমআরসিতে আটকে আছে বলে জানান দুই আবিষ্কারক। সারা দেশে বিপুল উৎসাহে সমস্ত জেলা সদরে পৌঁছে গেছে, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পৌঁছে গেছে এবং জনগণের মধ্যে বিপুল উৎসাহ এই ভ্যাকসিন নেওয়ার জন্য। বঙ্গভ্যাক্স আমরা নিজেরাও এটি আবিষ্কার করতে সক্ষম হয়েছে আমাদের দুজন বিজ্ঞানী, আমি তাদের অভিনন্দন জানাই। মডার্নার যে এমআরএনএ তৈরি করা হয়েছে সেখানে তারা ন্যাচারাল যে কেমিক্যাল কম্পাউন্ড সেটি ইউজ না করে মডিফাইড কম্পাউন্ড ইউজ করেছেন, তো আমরা কিন্তু ন্যাচারাল করেছি। বিতর্কিত করতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। ইসি সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, স্বচ্ছতার সাথে কাজ করছে কমিশন। পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনিয়ম বন্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরও কঠোর হওয়ার কথা জানান তিনি। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে মঙ্গলবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে আবেদন করে বিএনপিপন্থী আইনজীবীরা। এর আগে একই অভিযোগ করেন বিভিন্ন পেশার 42 জন নাগরিক। তবে এমন অভিযোগ আবারও নাকচ করে দেন নির্বাচন কমিশনার কবিতা খানম। রাষ্ট্রপতির কাছে যেহেতু আবেদন করেছে এ বিষয়ে আমার তো এখন বলার মতো সুযোগ এখন নাই, যেহেতু তারা রাষ্ট্রপতির কাছে গিয়েছে। পূর্বের সার্ভিসটাকে যেভাবে স্বচ্ছতার সাথে আমরা পরিচালিত করেছি, এখানেও আমরা ঠিক সেভাবেই আমাদের কাজকর্মগুলো পরিচালনা করছি। আমি বিতর্কিত না, এই প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করার জন্যই হয়তো বা এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। এদিকে 3 দফা পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ জানালেও সহিংসতা ও অনিয়মের ঘটনা খতিয়ে দেখছে ইসি। সুষ্ঠু পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক ভূমিকা জরুরি বলে মনে করেন কবিতা খানম। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও জানান এই কমিশনার। কিছু কিছু কেন্দ্রে হচ্ছে এটা কাউন্সিলরদের মধ্যে নিজেদের গোলমালের কারণে এটা হচ্ছে, এটা ভোটের দিনেও হচ্ছে বা প্রচারণার মধ্যেও হচ্ছে। তবে আগের তুলনায় কিন্তু সহিংসতার ঘটনা অনেক কম। আইন শৃঙ্খলা বাহিনীর কে বা প্রশাসনের কে নির্বাচনটাকে ব্যাহত করছে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করছে, এটা যদি আমার কাছে সুনির্দিষ্টভাবে না আসে, আমি তো বাইরের একটা আলোচনাকে আমি কগনিজেন্স নিয়ে আমি কিছু একটা এটা করতে পারবো না। স্টেক হোল্ডার যারা আছেন তারা যদি তাদের সচেতনতায় আইনের প্রতি শ্রদ্ধা এবং ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে সুষ্ঠু রাখার ক্ষেত্রে যে ভূমিকা রাখা উচিত সেটা যদি ঠিকমতো তারাও রাখে, তাহলে নির্বাচন কমিশনের জন্য বিষয়টা আরো ইজি হয়ে যায়। পৌরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হচ্ছে বলেও দাবি করেন কবিতা খানম। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 355 রানে এগিয়ে আছে বাংলাদেশ। 2 উইকেটে 75 রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা। এর আগে স্বাগতিকদের ইনিংসে গুটিয়ে যায় 430 রানে। স্পিনার জোমেল ওয়ারিকেন তুলে নেন 4 উইকেট। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন এসএম আশরাফ। 22 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে উইকেট নেয়ার অপেক্ষাটা আর দীর্ঘ হয়নি মোস্তাফিজুর রহমানের। পঞ্চম ওভারে জন ক্যাম্বেলের পর শেন মুজেলকে স্বীকার করেন সাতক্ষীরা এক্সপ্রেস। ক্রেগ ব্রেথওয়েট আর এনকে রুমাহমনার 51 রানের জুটি করে বাকি সময়টা আর বিপদ বাড়াতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজের। এরপরও চট্টগ্রাম টেস্টে লিড পাওয়ার মঞ্চ তৈরি আছে বাংলাদেশের। শেষ 5 ব্যাটসম্যান 188 রান যোগ করে স্বাগতিকদের সংগ্রহটা নিয়ে যান 430-এ।
যদিও দিনের তৃতীয় ওভারে লিটন দাসকে ফিরিয়ে টাইগারদের ৩০০-র নিচে অল আউটের স্বপ্ন দেখেছিল ক্যারিবীয়রা, কিন্তু সপ্তম উইকেটে মেহেদী মিরাজকে নিয়ে ৬৭ রান যোগ করে সেই সম্ভাবনা শেষ করে দেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৬৮-তে সাকিবের বিদায়ের পর রান তোলার নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলকে নিয়ে ৪৪ আর নাইম হাসানকে নিয়ে যোগ করেন ৫৭ রান। প্রায় ৪ ঘন্টা উইকেটে থেকে বাংলাদেশের এই অলরাউন্ডার ক্যারিয়ারে প্রথমবার ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আরাধ্য উৎসবে মাতেন। তাতে টেস্টের নিয়ন্ত্রণটাও থাকলো স্বাগতিকদের দখলে। বাংলাদেশের স্পিন খেলার প্রস্তুতিটা যে বেশ ভালোভাবেই নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তার একটা প্রমাণ দেখা গেল তাদের শেষ সেশনের ব্যাটিংয়ে। কোনো বিপদ ছাড়াই ২১ ওভার উইকেটে ছিলেন তারা। তৃতীয় দিনও এই স্পিন ঘূর্ণি মোকাবিলা করতে পারবেন কিনা তার উপরই হয়তো নির্ভর করবে এই টেস্টের গতিপথ। এস এম আশরাফ, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। প্রথমবারের মতো টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাতে নিজের রান খরা কাটানোর পাশাপাশি বাংলাদেশও পায় বড় পুঁজি। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে আলো ছড়ানো মিরাজ ৫ বছর পর এই চট্টগ্রামে ব্যাট হাতে সেঞ্চুরির সুবাস ছড়ালেন। আরো জানাচ্ছেন পরাগ আরমান। ওয়ানডে, টি-20 কিংবা টেস্ট, এমনকি ঘরোয়া ক্রিকেটেও কোনো সেঞ্চুরি ছিল না মেহেদী হাসান মিরাজের। এবার সেই আক্ষেপ ঘুচল তার, উদযাপনটা তাই এমন কৃতজ্ঞ চিত্তের। ২০১৬ সালে এই চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। সেই ম্যাচটি ইংলিশদের কাছে ২২ রানে হারলেও ৭ ব্যাটসম্যানকে বিদায় করে নজর কাড়েন মিরাজ। পরের ম্যাচের ২ ইনিংসে ১২ উইকেট তুলে নিয়ে ইংলিশদের হারিয়ে রীতিমতো হইচই ফেলে দেন তিনি। এরপর আর তেমনভাবে নিজেকে আলাদা করে চেনাতে পারেননি মিরাজ। তবে দলের প্রয়োজনে ঠিকই দিয়ে গেছেন সহায়তা, যে কারণে টাইগার শিবিরে বোঝা হতে হয়নি খুলনার এই তরুণ অফ স্পিনারকে। শুধু বোলিং নয়, এবার চট্টগ্রামে নিজের ব্যাটিং সামর্থ্যেরও প্রমাণ দেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি যখন মাঠে নামেন, বাংলাদেশের তখন ৬ উইকেটে ২৪৮ রান। এরপর সাকিব আল হাসানের সাথে ৬৭, তাইজুল ইসলামের সাথে ৪৪ এবং নাইম হাসানের সাথে ৫৭ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহে ভূমিকা রাখেন। পাশাপাশি ক্যারিবিয়ানদের সফল বোলার ওয়ারিকানের বলে সুইপ করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পৌঁছে যান মেহেদী হাসান মিরাজ। টেস্টে ৮ নম্বরে ব্যাট করতে নেমে চতুর্থ বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করার রেকর্ডও করেন তিনি। শেষ পর্যন্ত ১৬০ বলে ১৩ বাউন্ডারিতে ১০৩ রানের পুঁজিতে কর্নওয়ালের শিকারে পরিণত হলে থামে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ইনিংসটি। পরাগ আরমান, এটিএন বাংলা। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ও মায়াবী হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণীর নিধন ও পাচার রোধে পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দুপুরে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন কথা জানান। সমগ্র বন এলাকায় রেড অ্যালার্ট কার্যকর করতে বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ কারণে বনে ছোট ডিঙি নৌকা চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কয়েকটি স্টেশন এলাকায় সকল ধরনের পাস পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বন বিভাগ। পাস পারমিট নিয়ে যে সকল জেলে বাওয়ালি সহ বনজীবীরা বনের অভ্যন্তরে অবস্থান করছেন তাদেরকে বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণ সহ বন্যপ্রাণীর নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এ রেড অ্যালার্ট জারি করা হয়। চট্টগ্রামের সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আবারও তদন্তের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের দেয়া অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়। শুনানি শেষে আবারও অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। একই সাথে শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি করা হয়। এক আসামির জামিন শুনানিকালে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। নেত্রকোনা পৌর শহরের মূল রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে বসেছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের উপর বসেছে পণ্যের পসরা। অন্যদিকে রাস্তার দখল নিয়েছে ইজি বাইক। যত্রতত্র পার্কিং, যাত্রী ওঠানামা আর ফুটপাত দখল হওয়ায় বেড়েছে যানজট ও সড়ক দুর্ঘটনা। নেত্রকোনার প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একদিকে ইজি বাইকের জট, অন্যদিকে দখলে ফুটপাত, সব মিলিয়ে নেত্রকোনা পৌরবাসীর জীবন নাকাল। পৌর এলাকার মূল সড়ক দিয়ে চলাফেরা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে তীব্র হয় এই যানজট, যাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। যানজটের কারণে সময় মতো কর্মস্থলে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পারমিশন দিয়েছে বেশি, জ্যামের কথা তো বলে লাভ নাই। জ্যাম তো একের পর এক অটোর যেভাবে লাইসেন্স দিতেছে, তো খুব শোচনীয় অবস্থা। কিছুদিন আগে দত্ত স্কুলের সামনে একজন মহিলা মারা গেল। শহরের রাজুর বাজার, আখড়ার মোড়, তেরি বাজার, থানার মোড়, ছোট বাজার, মেছুয়া বাজার, বড় বাজার, চক মসজিদ মোড়, মালনী রোড, মুক্তারপাড়া সহ কয়েকটি এলাকায় যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইসব পয়েন্টগুলোতে ছোট যানের মাঝারি দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। এইদিকে ফুটপাত দিয়ে হাঁটার মতো অবস্থা নাই, আর মোটরসাইকেলের কি তো আছেই। ফুটপাত দখল হইতেছে, এটার কারণে যে ট্রাফিক জ্যাম হইতেছে। এর মধ্যে বেশ কিছু পয়েন্টে ব্যস্ত রাস্তার ফুটপাত দখল করে নিয়েছেন ব্যবসায়ীরা। ফল, কাপড়, জুতা, কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন তারা। এতে করে ফুটপাত সংকুচিত হওয়ায় পথচারীদের হাঁটতে হচ্ছে মূল রাস্তা ধরে। ফলে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। কয়েকদিন পূর্বে শহরের দত্ত মার্কেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক রিকশা যাত্রী, কিন্তু তাতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ফুটপাতের যে সমস্যাটির কথা বললেন, আমরা এটি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসবো যে কোথায় এই ফুটপাতের এগুলোকে আমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারি এবং রাস্তায় যাতে প্রতিবন্ধকতা না হয় সে বিষয়ে একটু উদ্যোগ নেব এবং আমরা আশা করি ওনারা আমাদের সার্বক্ষণিক সহায়তা করেন, এবারও সহায়তা করবে। নেত্রকোনা পৌর এলাকাকে যানজট মুক্ত রাখতে ইজি বাইক চলাচল সীমিত করা এবং ফুটপাতগুলো দখলমুক্ত রাখার দাবি পৌরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে বিদেশে নিজেদের দুঃশাসনের চিত্র আড়াল করতে সরকার আবারও অপরাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি দাবি করেন শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা অভিযোগে সাতক্ষীরার বিএনপি নেতা হাবিব সহ 50 নেতাকর্মীকে সাজা দেওয়া হয়েছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক আন্দোলনের পথকে রুদ্ধ করে অগণতান্ত্রিক শক্তির উত্থানের পথ তৈরি করছে সরকার। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা এড়াতেই সাজানো আদালতকে দিয়ে হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দকে আদালতের মাধ্যমে সাজা দিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে শুরু হয়েছে 17তম নিলাম কার্যক্রম। বুধবার শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের একটি ভবনে চা নিলাম কেন্দ্রে বিভিন্ন চা বাগানের 60,000 কেজি চা পাতা কেনা বেচা হয়, যার বিক্রয় মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা। এছাড়া গতকালের নিলামের প্রধান আকর্ষণ ছিল দেশে প্রথম আবিষ্কৃত হোয়াইট টি বেচাকেনা, যা 5,500 টাকা কেজি দরে বিক্রি হয়। চলতি মাসে আরও 3টি নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির উন্নয়নে 50 লাখ টাকা দিয়েছে সোনালী ব্যাংক। বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক অধ্যাপক ডক্টর ফখরুল আলম, সোনালী ব্যাংক লিমিটেডের সিইও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে ফেসবুক বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, স্থিতিশীলতার স্বার্থে 7 ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগের এই মাধ্যম বন্ধ রাখা হবে।
ফেসবুকে সামরিক সরকারের বিরুদ্ধে অসহযোগিতার ডাক দিয়েছিল তরুণ সমাজ। সেই ডাকে সাড়া দিয়ে রাজধানী ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন এমপিরা। গতকাল 24 ঘন্টার মধ্যে তাদের ইয়াঙ্গুন ছাড়ার নির্দেশ দিয়েছিল সেনাবাহিনী। এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান নস্যাৎ করতে বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রাথমিক পর্যায়ে 58টি কারখানা ও দুগ্ধ এলাকা এবং বিপণন বিভাগের কার্যক্রমকে ট্র্যাকিংয়ের আওতায় আনতে গ্রামীণ ফোনের সাথে চুক্তি করেছে মিল্ক ভিটা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। মিল্ক ভিটার পক্ষে মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ হোসেন ও গ্রামীণ ফোনের পক্ষে হেড অফ স্ট্র্যাটেজিক নুরুল ফেরদৌস চুক্তিতে সই করেন। এ সময় মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক এবং গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্তঃ ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা। প্রথমবারের মতো আয়োজিত এই ক্রীড়া উৎসবে 75টি ওয়ার্ডের 63টি দল ফুটবল এবং 64টি দল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে। নকআউট পদ্ধতির এই প্রতিযোগিতা হবে ঢাকার 13টি মাঠে। এ উপলক্ষে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে আন্তঃ ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস। উভয় দলের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে 5 লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি NASPDর ব্যবস্থাপনায় আগামী 18 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ালটন বিশেষ শিশু কিশোরদের শীতকালীন ক্রীড়া উৎসব। 2 দিনের এই প্রতিযোগিতায় 38টি ক্যাটাগরিতে 2 শতাধিক বিশেষ শিশু কিশোর অংশ নেবে। এ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতি ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ডক্টর সেলিনা আক্তার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। সামরিক অভ্যুত্থানের পরও মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন রাষ্ট্রদূত। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় বিএনপির সাবেক এমপি সহ 48 জনের সাজা, নড়াইলে তারেক রহমানের কারাদণ্ড। এলাকা ভিত্তিক ফসল উৎপাদনে গবেষণা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, কৃষি প্রযুক্তি প্রকাশনা অ্যাটলাস বইয়ের মোড়ক উন্মোচন। আল জাজিরার প্রতিবেদন ভুয়া এবং উদ্দেশ্যমূলক, বিতর্কিত সাংবাদিক ডেভিড বার্গম্যান নেপথ্যের কুশীলব, বলছেন আইনজীবীরা। এবং মেহেদী মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে চালকের আসনে বাংলাদেশ, 355 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।